বল দেখি, কি চাই তোর? কিছু চাই না, ছেড়ে দাও। কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হবে। কেলেঙ্কারি কিচ্ছু নয়। তুই আমি কলঙ্কিত হব। হবি আমার সাথে কলঙ্কিত? পরে পাপ লাগবে রণ ভাই। সেই পাপের সাজা একজনই পাবে। সেই পাপী হব আমি। সমাজে পুরুষের তো কোনো পাপ নেই। আমার বাড়ি পাশের গ্রামে। আমার ভাগ্নির সাথে একটা ছোট বাচ্চা মেয়ে আমগোর বাড়িতে গেছে, কিন্তু সে তোমার বোন কিনা তা জানি না। রন ফট করে শুধালো। ধবধবে সাদা পরীর বাচ্চার মতো, গায়ে দামি ফ্রক, দেখলেই মনে হবে বড়লোকের বাচ্চা। এমন? দরিদ্র মানুষটি মাথা নাড়ালো, এরপর বলল। আহো আমার সাথে। রন আর দেরি না করে মানুষটার সাথে ভ্যানে করে পাশের গ্রামে গেল। লোকটা রনকে বাড়ির বাইরে রেখে ঘরে ঢুকে মৌনতাকে শুধালো। তুমি মির্জা বাড়ির মেয়ে? গরম ডিম ভাজি দিয়ে হারিকেনের আলোতে ভাত খাচ্ছিল মৌনতা। মানুষটার প্রশ্নে তার খাওয়া থেমে গেল। তার ভয় লাগল, তাহলে কি শায়লা খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে? মৌনতা উত্তর দেওয়ার আগেই মৌনতার বান্ধবী তুলি বলে উঠল। হ্যাঁ মামা, ও আর আমি একই ক্লাসে পড়ি। আমি ওরে জোর করে বেড়াইতে নিয়ে এসছি। ও আমারে কইছে ওর মা ওরে বেড়াইতে আইতে কইছে। কি রে মৌন, সত্য না? বলেই গুঁতো দিল মৌনতাকে। মৌনতা ভয়ে ভয়ে মাথা নাড়াল। সে তুলিকে মিথ্যে বলে বেড়াতে চলে এসেছে। শায়লা তো জানেই না এ ব্যাপারে কিছু। তুলির মামা বুঝল ছোট মেয়েটা মিথ্যে বলেছে, তাই সে আর মৌনতাকে ভয়ে না দেখিয়ে হাসি মুখে বলল। তোমার ভাই তোমারে নিতে আইছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাড়ি চলো। তুলি চোখ গোল করে বলে উঠল। কাল সকালে আমরা স্কুলে যাবো একসাথে, এখন মৌন যাইব না। কিন্তু ভয়ে মৌনতার গলা দিয়ে খাবার নামল না। সে জামায় হাত মুছে বলে উঠল। স্কুলে দেখা হবে তুলি, আমি যাই। বলেই উঠে দাঁড়াল। এমন সময় ঘরে ঢুকল রন। রনকে দেখেই মৌনতার ছোট শরীর কেঁপে উঠল। সে তুলির মামাকে বলতে চাইল, এ ছেলেকে আমি চিনি না। এ আমার ভাই নয়, রক্তের সম্পর্কও নেই আমাদের। কিন্তু রনের চোখের চাহনিতে সে নিভে গেল। রন আজ কোনো হুঙ্কার ছাড়ল না। সে ঠান্ডা গলায় বলল। ছোট মা খুব কাঁদছে, বাড়ি চল মনো। তুলির মামা সৌজন্য হেসে বলে উঠল। আমি তুলির মামা। ওরা দুজন আজই সন্ধে আইছে ইহানে। এইটা তুলির নানির বাড়ি। তুলির গ্রাম ফতেপুরেই। রন অল্প হাসল বিনিময়। এরপর মৌনতার হাত চেপে বলে উঠল। অনেক রাত হয়েছে, চল। লোকটা গলা বাড়িয়ে বলে উঠল। এখন তো ভ্যান পাইবা না, আমি আগায় দিমু। রন ভারী গলায় বলল। বেশি দূর নয়, হেঁটে যেতে পারবো। আপনাকে এমনিতেই কষ্ট দিলাম, আসছি। বলেই মৌনতার হাত ধরে হির হির করে টেনে বাইরে আনল। মৌনতা ভয়ে ভয়ে হাঁটল রনের পেছনে পেছনে, কিন্তু তার পা চলছে না। রন নিশ্চুপ। মৌনতার সাহস কোন লেভেলের তা সে হিসেব করে মেলাতে পারছে না। রনের ইচ্ছে করছে চুলের ঝুঁটি টেনে গাল ফাটিয়ে দিতে, কিন্তু নিজেকে সামলালো রন। এদিকে রনের সাথে পাল্লা দিয়ে চলতে ভাঙা ইটের সাথে লেগে নখ উল্টে গেল মৌনতার। সে ব্যথায় পা চেতে বসে কেঁদে উঠল। চাঁদের আবছা আলোয় রক্তের ধারা দেখে কান্নারত মৌনতার বিশ্রী চেহারায় একবার নজর বুলাল রন। এরপর মৌনতাকে কাঁধে তুলে ছুটল বাড়ির পথে। সেদিন মৌনতাকে লাঠি দিয়ে পেটাতে এলো শায়লা। ভয়ে রনের প্যান্ট টেনে ধরে রনের পেছনে লুকালো মৌন। শায়লার উঁচানো আঘাত লাগল রনের কানে। মুহূর্তেই কান ফেটে রক্ত বেরুল। সেটা দেখে মৌনতা কেঁদে বলে উঠল। আমার রণ ভাইয়া কান কেটে গেছে। আমার রণ ভাই বাঁচবে না, মা ভাইকে মেরে ফেলেছে। আরও নানান কথা বলে কত কান্না তার। সেদিন এক অদ্ভুত ভালো লাগা শুরু হলো কিশোর রনের মনে। এরপর রন হাজারবার খেয়াল করেছে কোনো বিপদ আপদে একমাত্র ভরসাস্থল হিসেবে রনকেই বেছে নিয়েছে মৌনতা। শুধু কি তাই, রনের সামান্য ব্যথায় মৌনতার চোখে যেই ব্যথার ছাপ তা কি কেউ খেয়াল করেছে? মৌনতার কথা মনে পড়তেই নিজ কক্ষ থেকে বেরিয়ে মৌনতার ভরে এলো রন। এসে দেখল গায়ে কাঁথা জড়িয়ে হাঁ করে ঘুমুচ্ছে মৌন। দুটো নাকই সর্দিতে বন্ধ। ঠোঁটের কোণ বেয়ে টলটলে লালা ঝরছে। মৌনতার বিছানার পাশে বসে অল্প হাসল রন। এরপর বৃদ্ধাঙ্গুলি দিয়ে সেই লালা মুছে নিজের শার্টে মুছল। অতঃপর পরম যত্নে মৌনতার চুলে বিলি কাটতে কাটতে বলে উঠল। ঘুমা মনো, ঘুমা। তুই বড্ড ক্লান্ত আমার মন শহরে ছুটতে ছুটতে। তোর ঘুম খুব প্রয়োজন, কিন্তু আমাকে দেখ, আমি ঘুমাতে পারছি না। আমি ঘুমালে তোর পায়ের প্রতিটা ছাপ কে গুনবে? আনমনে মন কুঠুরির দেয়ালগুলোতে যে আলতো হাতে ছুঁয়ে দিয়ে যাস, তার যন্ত্রণা কে সয়ে নেবে? উঠে দাঁড়াল রন। বেরিয়ে আসতে চাইল নিজ ঘরে। এমন সময় মৌনতার পড়ার টেবিলে নজর গেল। ইংরেজি বইয়ের ফাঁজে একটা চিরকুট দেখা যাচ্ছে। খোলা বই দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে মৌনতা পড়তে বসেছিল।
টেবিলের কাছে গিয়ে চিঠিখানা হাতে নিল রন। তাতে স্পষ্ট লেখা, যদি ভালোবাসা নিবেদন করি তবে গ্রহণ করবেন মেজর সাহেব। চিঠিখানা পড়ে রনের বুকে কঠিন যন্ত্রণা শুরু হলো। সে বুক চেপে ধরে মৌনতার ঘুমন্ত মুখের পানে তাকিয়ে বলে উঠল। একবার করে দেখ, মাথায় তুলে রাখবো। দুপুরের পরপর ঘুম ভাঙল মৌনতার। ঘুম থেকে উঠার পর মাথাটা বেশ হালকা লাগলো তার। শরীরের ভেতর জ্বরঝর ভাবটাও এখন আর নেই। মাথাটা বেশ হালকা লাগছে, সেই সাথে ঝরঝরে লাগলো পুরো শরীর। তন্দ্রা ভাব কাটতেই বিছানা থেকে নেমে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো মৌনতা। এরপর হাতে নিল ইংরেজি বইটা। এই বইয়ে তনুর চিঠিটা রেখেছে সে। বাড়ির কাউ হুট করে চিঠিখানা দেখলে মৌনতাকে ভুল বুঝবে, আর কোনোভাবেই সেটা রনের হাতে পড়লে তবে আর রক্ষে নেই। তপ্ত শ্বাস ফেলে ইংরেজি বই উল্টে পাল্টে চিঠিটা খুঁজল মৌনতা, কিন্তু বইয়ে চিঠি নেই। এবার মাথা ঘুরে উঠল মৌনতার। রন আর তহুরা ছাড়া বাড়িতে কেউ নেই। তহুরা ভুলেও এ ঘরে আসবে না, রন নিজেও আসবে না। তবে চিঠিটা গেল কোথায়? সমস্ত বইয়ের ভাঁজ, টেবিলের তল, কাঁথা, বালিশ, বিছানা সব তন্ন তন্ন করে চিঠিটা খুঁজল মৌন, কিন্তু চিঠি লাপাতা। পড়ার টেবিলের বরাবর গ্রিলহীন খোলা জানালা। মৌন ভেবে নিল বাতাসে উড়ে গিয়েছে চিঠি। তাই কক্ষ ত্যাগ করে বাড়ির পেছনের জঙ্গলে যাবার জন্য দৌড়ে বেরিয়ে এলো। সিঁড়িতে আনমনে জোরে ধাক্কা লাগলো কারোর শক্ত শরীরের সাথে। তাল সামলাতে না পেরে উপুর হয়ে পড়ে যেতে নিল মৌনতা। এমন সময়ে কেউ টেনে ধরল মৌনতার ওড়না। পড়তে পড়তে মৌনতা আটকে রইল। এরপর কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই রনকে চোখে লাগলো। মৌনতার ওড়নার দুই মাথা হাতে পেঁচিয়ে ধরে আছে সে। ছেড়ে দিলেই মৌনতার চোখা নাক ভোতা হবে, সেই সাথে খুলে পড়বে দাঁতের কপাট। মৌনতার ওড়না চেপে ধরেই সিঁড়ির দুধাপ নেমে এলো রন। আর এক ধাপ পেরোলেই মৌনতার শরীর ছুঁই ছুঁই। গলায় টান টান ফাঁস টের পেতেই হাত দিয়ে ওড়না ঢিলা করার চেষ্টা করল মৌন, কিন্তু আরেকটু বাঁধন শক্ত করে মৌনতাকে একদম নিজের কাছে নিয়ে এলো রন। খুক খুক করে কেশে ফেলল মৌন, চোখেও জল জমেছে অল্প। মৃদু হেসে মৌনতার হাত চেপে ওড়না ছেড়ে দিল রন। এরপর ঠান্ডা গলায় বলল, কিসের এত তাড়াহুড়া? কারটাকে সারা দিতে এমন উদ্যত্তের নেই ছুটছিস? মৌনতা হাত ছাড়াতে ছাড়াতে বলে উঠল। ছেড়ে দাও, এই মুহূর্তে এসব ফাজলামো ভালো লাগছে না, জরুরি কাজ পড়েছে আমার। এক ভ্রু উঁচু করে ঠোঁট বাঁকালো রন। এরপর বড় বড় চোখে বলল, বাপরে, আমাদের মৌনতা সাবরি এত বিজি মানুষ? বাহ, দারুণ তো ব্যাপারটা। তা কি কাজ শুনি? জবাব না পেলে হাত ছাড়ব না মোটেও। মৌনতা হাত মোচড়াতে মোচড়াতে বলে উঠল। বড় ভাই ছেড়ে দাও, লাগছে আমার। হাতের বাঁধন আরেকটু শক্ত করে রন বলল। লাগার জন্যই তো ধরেছি। আগে বল, কোথায় যাচ্ছিস? এবার বেকায়দায় পড়ল মৌন, তাই কিছুক্ষণ ভেবে বলে উঠল। রণবু তোমাকে একটা চিঠি লিখেছিল, আমায় বলেছে সেটা তোমায় দিতে, কিন্তু ঘুম থেকে উঠে তো চিঠিটাই পাচ্ছি না। হয়তো জানালা দিয়ে উড়ে পড়ে গেছে পেছনের ঝোপে, ওটাই আনতে যাচ্ছি। রন দুই ভ্রু উপরে তুলে শুধালো। কোথায় রেখেছিলি? ইংরেজি বইয়ে। মুহূর্তে রনের মনটা ভেঙে টুকরো টুকরো হলো। বুকে চিনচিনে সূক্ষ্ম ব্যথা হলো। শরীরটাও কেমন বৃদ্ধ মানুষের ন্যায় শক্তিহীন লাগলো। হাঁপানি রোগীর ন্যায় বুক ধরফর করে উঠল। না চাইতেও মৌনতার হাত ছেড়ে দিল রন। এদিকে সিঁড়িতে বেকায়দায় দাঁড়ানোর কারণে আবারও চিত হয়ে পড়ে যেতে নিল মৌনতা, কিন্তু এবার আর একা পড়ল না। রনের শার্ট খামচে ধরল বাঁচার তাগিদে, কিন্তু নিজেকে হারিয়ে ফেলা রন মৌনতাকে বাঁচল না। সে নিজেও বাঁচল না, হুড়মুড়িয়ে পড়ল মৌনতার ওপর। রনের থুতনি গিয়ে ঠেকল মৌনতার সুডৌল চূড়ায়, কিন্তু রনের কোনো হেলদোল হলো না। সে ভগ্ন গলায় শুধু শুধালো, পিয়ন কবে থেকে হয়েছিস তুই? তোর পিয়নগিরি আমার মন ভেঙেছে, তাকে তুই জানিস? ভাঙা মন জড়বে কে আবার? বলেই মৌনতার বুকে শুয়ে চোখ বুজে ফেলল রন। সারা দিন যেই সুখে দিন কাটাচ্ছিল সে, সেই সুখের হঠাৎ অসুখ হলো। রনের জীবন বৃথা ঠেকল। ইচ্ছে হলো মৌনতার মতো বেসুরে গলায় কাঁদতে, কিন্তু সে তো শক্ত পোক্ত ভারিক্কি পুরুষ, কান্না কি তার শোভায়? মৌনতা হাতির ওজনের ন্যায় রনকে ধাক্কা দিয়ে সরাতে চাইল, কিন্তু মনকে আরও আষ্টপিষ্ট জড়িয়ে এক হাত মৌনতার মাথার পেছনে ঠেলে রন বলে উঠল, শুয়ে থাক, আমার মরণ হচ্ছে। জানাজায় উঠিস একবারে, তখন কেউ আর ছোবে না তোর কাঁচা লেবু। মৌন লজ্জায় কুচকে গিয়ে বলল, তোমার মাথার পজিশন ঠিক নেই, আমি ব্যথা পাচ্ছি, তুমি ওঠো। রন চোখ খুলে তাকিয়ে দেখল নিজের শোয়ার জায়গাটা। এরপর বলল, শোয়ে নে, পরে কষ্ট কম হবে তোর। আমার কষ্ট একটু কম করার জন্য তোমার এত না ভাবলেও চলবে। আমি না ভাবলে তো কে ভাববে? যার সাথে আমার বিয়ে হবে সে। তোর তো বিয়ে হবে না, আমি হতে দেব না। চুপচাপ শুয়ে থাক বলে দিলাম, নয়তো লাথি দিয়ে কোমরের হাড় ভেঙে ফেলবো বলে দিলাম। মৌনতা শুনল না। সে কাচুমাচু করে নড়ে উঠল। মানুষটা কেমন বেয়ারা আর ফাজিল হয়ে ফিরে এসেছে এবার। কথার ধরন যেমন বেফায়েশ, চোখ মুখের ভাষাও তেমন বেহায়া।
মৌনতা রনকে ঠেলে উঠে দাঁড়িয়ে বলে তোমার চরিত্র দোষ আছে, সুযোগ বুঝে তুমি অ্যাডভান্টেজ নেবার চেষ্টা করছো আমার সাথে। বেশি বাড়াবাড়ি করলে বাড়ির সবাইকে বলে দেবো আমি। মেঝেতে উপর হয়ে শুয়ে অনুভূতিহীন মানুষের ন্যায় রন বলে উঠল। দে বিচার, তাও যদি ভাঙ্গা মন জোড়ে। মৌনতা আর এক মুহূর্ত দাঁড়াল না, মুখ নাড়িয়ে রনকে গালাগাল করতে করতে বেরিয়ে গেল। নিষ্ঠুর মৌনতার যাবার পানে তাকিয়ে তনু মেয়েটার উপর চরম ক্রোধ জন্মালো তার। ইচ্ছে হলো আছড়ে মেয়েটার গু বের করে ফেলতে। মেয়ে মানুষ এত বেহায়া, এটা মানতে কষ্ট হলো তার। ইচ্ছে করল সৌম্যের বিয়ে ভেঙে দিয়ে মেয়েটাকে চটাস চটাস চর মেরে বাড়ির মানুষের কাছে ধমকে বিচার দেবার। মনের রাগ কন্ট্রোল করতে না পেরে উঠে বসে সৌম্যকে কল করল রন। সৌম্য ফোন তুলতেই রন হিসহিস করে বলে উঠল, বিয়েতে গিয়ে যদি তোর শালিকে দেখি, তবে লাথি দিয়ে বুকের ছাটুনির হাড় ভাঁজ করে ফেলব। সৌম্য ভ্যাবলাকান্তের ন্যায় ভ্যা করে রইল এই কথায়। এরপর সবাইকে কাপড়ের দোকানে বসিয়ে চিপায় এসে সুধা। কে করেছে তনু? রন তেজি গলায় বলল, কি করেনি তাই বলো। সেটাই তো জানতে চাচ্ছি। আমাকে লাভ লেটার দিয়েছে, বিশ্রীভাবে উপস্থাপন করেছে সেই লেটার। আর হাতের লেখা, ইয়াক, ওসব কোনো লেখা? এভাবে কেউ প্রেমপত্র লেখে? দেখে মনে হচ্ছে তেলাপোকার পায়ে কালি মাখিয়ে কাগজে ছেড়ে দিয়েছে। কাকের ঠ্যাং বগের ঠ্যাং লেখা। তোমার বউকে বলবে, বিয়ের দিন সামনে পড়লে তরকারির পাতিলে চুবিয়ে মারব। বলেই খট করে লাইন কেটে ডেকে উঠল, মনরে, বুঝলি না আমাকে? একদিন কাঁদবি, সেদিন আর আমাকে পাবি না। বলেই মুখ চেপে ধরে এদিক সেদিক তাকালো রন। আশেপাশে কেউ নেই, কেউ শুনলে এখনই ইজ্জত লুটে যেত খোলা বাজারে। মানুষ বুঝে ফেলত রন কেমন কাঙ্গাল। পুরো জঙ্গল তন্ন করে চিঠি খুঁজল মৌনতা, কিন্তু চিঠি তো দূর, একটা কাগজের টুকরো পর্যন্ত নেই সেখানে। মৌনতা যখন চিঠি খুঁজতে চূড়ান্ত ব্যস্ত, তখন ভরাট গলায় ভেসে এলো, চিঠি আমার ঘরে, আমি নিয়েছি চিঠি, বৃথাশ্রম খাটাস না। আকস্মিক মোটা গলায় লাফিয়ে উঠল মৌনতা। এরপর নিজেকে ধাতস্থ করে বলে উঠল, তাহলে এতক্ষণে বলছো কেন? কারণ এতক্ষণ ভুল ধারণা নিয়েছিলাম, ভেবেছিলাম তুই লিখেছিস। সাথে সাথে মৌনতা প্রতিবাদ করে বলে উঠল, ছি, আমি তোমাকে কোন দুঃখে চিঠি দিতে যাব? ওসব নজরে তোমায় দেখি না আমি। তাছাড়া তুমি দেখতে কালো নিগ্রোদের মতো। আমি যাকে ভালোবাসবো সে তো হবে আকাশে জ্যোৎস্নার মতো, এমন আন্ধার রাত নয়। মৌনতার কথায় নিজের হাত পায়ে নজর বুলালো রন। নিগ্রোরা এমন শ্যামবর্ণের হয়, এটা এতদিন তার অজানা ছিল। মৌনতার কথায় মনে হলো তার গায়ের রং আরও ৩-৪ শেড যেন কালো হলো। এরপর মৌনতার পানে কপাল কুঁচকে তাকিয়ে রন বলে উঠল, চাঁদের গায়ে কলঙ্ক আছে জানিস? সুন্দর ছেলেদের চরিত্র খারাপ হয়। ওরা তোকে রেখে অন্য মেয়ের পিছনে লাইন দেবে, তখন খুব কাঁদবি। কাঁদতে কাঁদতে চোখের নিচে ঘা হবে, সর্দিতে নাক বন্ধ হবে, কষ্ট আর কষ্ট, বলার মতো কাউকে পাবি না তখন। মৌনতা মুখ বাঁকিয়ে বলল, তাতে তোমার কি? ঠাস করে সহসাই এক চর বসালো মৌনতার গালে রন। এরপর গলা টিপে বলে উঠল, আমার কি মানে? আমার সব বুঝেছিস তুই, হারামজাদি গাধি রানী। বলেই হনহন করে প্রস্থান নিল রন। চর খেয়ে গাল চেপে ধরে কেঁদে ফেলল মৌনতা। এরপর গলা উঁচিয়ে বলে উঠল, উদ্বাসা। সন্ধ্যার পরপরই ফিরল সৌম্যরা। যার যার ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে ঘরে ফিরল সকলে। শায়লা ফিরতেই দৌড়ে এলো মৌন। এরপর শুধালো, কি কিনলে মা? নিজের জন্য কম কম জিনিসপত্র কিনে মৌনতার জন্য বেশি বেশি কেনাকাটা করেছে শায়লা। চুড়ি, কানের ঝুমকা, গলার চেন, নতুন দুটো ড্রেস, জুতা, আরও অনেক কিছু। শায়লা একে একে সব কিছু মৌনতার সামনে বের করে বলে উঠল, বিয়ের দিন আর বৌভাতের দিন এই ড্রেস দুটো পরবি, সাথে ম্যাচিং জিনিসপত্র আছে, যা ঘরে গিয়ে ট্রায়াল দিয়ে দেখ। মৌনতা জিনিসপত্রগুলো নিয়ে নিজ ঘরে ঢুকে দরজা আটকে জামা ট্রায়াল দিতে তৈরি হলো। এমন সময় হঠাৎই দুপুরের কথাটা মনে পড়ল। রনের থুতুনি লাগানো স্থানে আনমনে হাত ছোঁয়ালো মৌনতা। হঠাৎই শরীরটা কেমন ঝাঁকুনি দিল। সম্বিত ফিরে পেতেই মৌনতা জামাগুলো ছুঁড়ে মারল বিছানায়। মনে হলো চারপাশ থেকে রন দেখার চেষ্টা করছে। ঝটপট কক্ষের বাতি নিভিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো মৌন। ওপাশের ব্যালকনির দরজা খোলা। মুখোমুখি ব্যালকনিটা রনের। ওই কক্ষেও আলো নেই। মৌনতা উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করল রন কি করছে। এমন সময় ভেসে এলো কাকুতি মিনতির স্বর। চিপ, আমাকে একটা সপ্তাহ সময় দিন প্লিজ। 2 দিন বাদে আমার বড় ভাইয়ের বিয়েটা অ্যাটেন্ড করেই আমি রাঙ্গামাটি মিশনে জয়েন করব। প্লিজ আমাকে একটা সপ্তাহ সময় দিন। তাছাড়া আমার রিকভারি ছুটি এখনও শেষ হয়নি। ওপাশ থেকে কি উত্তর এলো শোনা গেল না। শুধু রন ধীর বাধ্যগত গলায় বলল, ঠিক আছে, বিয়েটা শেষ হলেই আমি ফিরে আসব। কেটে গেল কল। আর কোনো সাড়া শব্দ নেই।
মৌনতা এক নজরে ওপাশের ব্যালকনিতে তাকিয়েই রইল। অন্ধকার কিছুটা দূরীভূতে হলো দেশলাইয়ের আলোতে, সেই সাথে জ্বলে উঠল সিগারেট। রন লম্বা টান দিয়ে শূন্যে ধোঁয়া উড়িয়ে বলে উঠল, কি দেখছিস সেভাবে? যা ঘরে যা। মৌনতা স্তব্ধ দাঁড়িয়ে মনে মনে বলে উঠল, অন্ধকারে আমায় দেখা যাচ্ছে, নাকি ওনার ইন্দ্রিয় জানান দিচ্ছে এখানে আমি? তাৎক্ষণিক রন বলে উঠল, বাতাসে তোর শরীরের গন্ধ ভেসে আসছে মনতা, সরে যা, নয়তো অঘটন ঘটিয়ে ফেলবো আমি। পরে কাঁদবি আর দোষ দিবি, সেই দোষে গর্দান যাবে আমার, কিন্তু আমি হাসি মুখে গর্দান পেতে দেব। মৌনতা তবুও সরল না। সিগারেট ছুঁড়ে ফেলে ঘরে ঢুকল রন। মৌনতা এগিয়ে এসে দরজার সিটকিনি খুলে পুনরায় এসে ব্যালকনিতে দাঁড়ালো। মৌনতার মন বলল রন আসবে এ ঘরে। রনকে গ্রহণ করতে তারও কেমন ইচ্ছে জাগল। কিছুক্ষণ গড়াতেই পুরুষালী গন্ধে মৌনতার টনক নড়ল। তবুও বাইরে দৃষ্টি পেতে দাঁড়িয়ে রইল মৌনা। হ্যাচকা টানে মৌনতাকে নিজের বুকে এনে রন শুধালো। জেনে বুঝে পড়াচ্ছিস তাই না? রনির শার্টের কলার চেপে ধরে রনের চোখে চোখ রেখে মৌনতা ফিসফিস করে বলে উঠল। আমাকে এতটা নিষ্ঠুর কেন মনে হলো তোমার? মৌনতার কপালে ঠোঁট ছুঁয়ে রন বলে উঠল, বারবার নিষ্ঠুরতার প্রমাণ দিচ্ছিস তাই। এমন সময় শায়লা ধমকে বলে উঠল, কিরে, কি ভাবছিস এভাবে? সেই যে ডেকেই চলেছি, শুনতে পাচ্ছিস না? হচকচিয়ে মৌনতা শায়লার মুখের পানে তাকালো। শায়লার দুই কাঁধে মৌনতার হাত। ইতস্তত আর ভয়ে হাত ঝটপট সরিয়ে মৌনতা বলে উঠল, জ্বরের ঘোর এখনো কাটেনি না, মতিভ্রম হচ্ছে। পুরের পরে পরে মির্জাবাড়ি ভরে গেল অতিথি সমাগমে। ঢাকা থেকে এলেন রেহনুমার ছোট বোন আর তার দুই ছেলে মেয়ে। শায়লার বাপের বাড়ি থেকেও এলেন সকলে। নিকট আত্মীয় স্বজন যারা রয়েছে কাউকেই বাদ দেননি দেওয়ান মির্জা। একদম জাল দিয়ে ছেকে ছেকে মাছ ধরার মতো ধরে এনেছেন সবাইকে। নিস্তব্ধ ঠান্ডা মির্জাবাড়ি মুহূর্তেই চাঁদের হাটে রূপান্তরিত হলো। বাড়িতে কারোর বসে আড্ডাবাজি করার ফুরসত নেই। সন্ধে মেয়ের বাড়িতে গায়ে হলুদ রয়েছে। ছেলেমেয়েরা সবাই ওখানে আমোদ ফুর্তি করতে যাবে, ফিরবে রাতের বেলা। আর বড়রা যাবে একেবারে কাল বিয়েতে বরযাত্রী হয়ে। মৌনতা তার মামাতো বোন সিনিকে নিয়ে গরু দেখতে বাইরে বেরিয়ে এলো। বড় বড় 9টা গরু কিনেছেন দেওয়ান মির্জা বড় নাতির বিয়ে উপলক্ষে। এক একটার চাইতে এক একটা বড়। চামেরির বাবা কুতুব আর আক্কাশ মিলে সেগুলোর যত্ন আত্তি নিয়ে ব্যস্ত। মৌনতা যখন গরুর কাছে এলো তখন হেহে করে হেসে আক্কাশ বলে উঠল, সাবধান আফামনি, গরুর কাছে আইয়েন না। লাল জামা পিনছেন আপনি, গরু এক্ষুনি আপনারে গুতাইয়া ভুঁড়ি বাইর করে ফেলাইব। মরদ গরু লাল রং দেখলেই খেপ্পা যায়। আক্কাশের কথায় আজ খেপল না মৌনা। সে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে গরুগুলোর তামাশা দেখল। এমন সময় সিমি শুধালো, মনপ্পু, তোমার বিয়েতে কয়টা গরু জবাই হবে? দেওয়ান মির্জা হেসে তাৎক্ষণিক উত্তর দিলেন, 18টা। আমার একমাত্র নাতনি বলে কথা। কথায় কথায় আরও কিছু হাসি ঠাট্টা হলো। এর মধ্যে মৌনতা মিনমিন করে বলে উঠল। আরো বেশি, দুপক্ষের গরু হিসেব করতে হবে। মৌনতার কথা কেউ আমলে নিল না। সিমিকে নিয়ে মৌনতা বসার ঘরে পা বাড়ালো। রেহনুমার ছোট মেয়েটা বড্ড সুন্দর। মৌনতার খুব ইচ্ছে জেগেছে তার সাথে কথা বলতে। বিদেশিদের মতো ফটফট করে ইংরেজি বুলি আওড়ায় মেয়েটা। গায়ের রং দুধের মতো, লাল লাল চুল, সবসময় বিদেশিদের মতো শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায়। কি সুন্দর কথা তার! মৌনতা তার থেকে কয়েকটা ইংরেজি শিখে রনকে অবাক করে দেবে মনে মনে ভেবে রেখেছে মৌনা। শুধু তাই নয়, মেয়েটার সাথে সখ্যতা গড়ে মেয়েটার মতো স্মার্টও হবে। কিন্তু তার আগে মেয়েটার নাম জানা জরুরি। মৌনতা সিমিকে বলল, চল সিমি, আমরা ওই সুন্দরী আপুটার কাছে যাই। চতুর সিমি সুন্দরী আপু সম্বোধনেই বুঝে ফেলল মৌনতা কার কথা বলছে। তাই সে ফট করে বলে উঠল, তুমি যাও, আমি যাব না। মেয়েটা সাংঘাতিক অহংকারী আর ডেমাগি। ওসব মেয়ের সামনে গেলে আমার রাগ উঠে যায়। বলেই নিজের বড় বোনের ওখানে দৌড়ে গেল সিমি। ওখানে সবাই হাসি রসের কৌতুক জুড়েছে। মাহির আর মুইনও আছে সেই আড্ডায়। মুইনের সিমির একটু একটু পছন্দ। মানুষটার সান্নিধ্য এতদিন বাদে মনে অদ্ভুত এক শিহরণ জাগাচ্ছে। সিমি চলে যেতেই ড্রয়িং রুমে ঢুকল মৌনা। ঢুকেই দেখতে পেল রেহনুমা বউয়ের জন্য কেনা শাড়ি গহনা টেবিলে সাজিয়ে নিজের বোন আর ভাগ্নিদের দেখাচ্ছেন। শায়লা কাজের ফাঁকে ফাঁকে তাদের চা নাস্তা দিচ্ছেন। মৌনতা রেহনুমার কাছে গিয়ে গা ঘেঁষে বসে বলল, শাড়িটা তো খুব সুন্দর হয়েছে বড় মা, তুমি পছন্দ করেছো বুঝি? মৌনতার কথায় ঠোঁট টিপে হেসে রেহনুমা জবাব দিলেন, সে কি, তুই দেখিসনি? আগে এই শাড়ি রনই এনেছে ঢাকা থেকে। রেহনুমার বোন রুলি তাৎক্ষণিক বলে উঠল, বড় আপা যাই বলো, রনর পছন্দ কিন্তু লাজবাব। ওর পছন্দ অপছন্দ করার সাথে কারণ নেই, ওর পছন্দ লাখে একটা।
মৌনতা কথাখানা শুনে লাজুক হেসে ইতিউটি টাকিয়ে রনকে খুঁজল। সকাল থেকে মানুষটা লাপাত্তা, কোথায় গিয়ে ঘাপটি মেরে আছে কে জানে। মৌনতা গহনাগুলো হাতে নিয়ে দেখল আর উচ্ছ্বসিত হয়ে বলল, ভাবিকে খুব সুন্দর লাগবে বড় মা, গহনাগুলো খুব সুন্দর হয়েছে। কথায় কথায় রেহেনুমার বোন রুলি বলে উঠল, আপা কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? রেহেনুমা অনুর ঝুমকা জোড়া মৌনতার কানে ধরে আনমনে বলল, কি কথা বল? কোয়েলকে তোমার কেমন লাগে? কোয়েলের নাম শুনলেই রেহেনুমা তপ্ত শ্বাস ফেলে কোয়েলের পানে তাকালেন। 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার অতীব ফর্সা সুন্দরী রমণীর পানে তাকিয়ে ঠোঁট প্রশস্ত করে রেহেনুমা বললেন, ওকে ভালো লাগবে না এমন মানুষ পৃথিবীতে আছে? আমার ভাগ্নি তো কোটিতে একটা। কথাটি শুনে খুশিতে গদগদ হয়ে চেয়ার ছেড়ে রেহেনুমার একদম পাশ ঘেঁষে বসে গেল কোয়েল। মৌনতা অবাক হয়ে মেয়েটাকে দেখল, হাসলে কি সুন্দর টুল পড়ে 2 গালে। মৌনতা ফিস ফিস করে কোয়েলকে বলল, তুমি খুব সুন্দর কোয়েল আপু, সিনেমার নায়িকাদের মতো। কোয়েল নিজেও মৌনতার গাল টিপে বলল, তুমি কম কিসে ফেলটু রানী? কোয়েলের কথায় মৌনতার মুখের হাসি উবে গেল। অপমান বোধ হলো। না পারল সস্থানে বসতে, না পারল উঠতে। এমন সময় রুলি বলে উঠল, যদি রনর জন্য কোয়েলকে সাধিয়ে তবে মানা করবে আপা? কোয়েল কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, বেশ মেধাবী, তা তো তুমি জানোই। চাইলেই বিদেশে ভালো ক্যারিয়ার করতে পারবে। একজন আর্মি মেজরের বউ হবার সকল যোগ্যতা ওর আছে। চেনা জানা নিজেদের মধ্যে বিয়েটা হলে কেমন হয় আপা? রেহেনুমা তাৎক্ষণিক কোনো জবাব দিতে পারলেন না। এমন সময়ে এগিয়ে এলেন আদনান মির্জা। পাশ দিয়েই কোথাও যাচ্ছিলেন বোধহয়। কথাগুলো শুনে তিনি থেমে দাঁড়িয়ে হাসি মুখে বলে উঠলেন, বৌমা হিসেবে কোয়েলকে পেলে আমি 2 পায়ে রাজি হয়ে যাব শালি সাহেবা। আরও আগে তোমার মনের কথাখানা জানালে 2 ছেলের বিয়ে একসাথেই দিয়ে দিতাম। বড্ড দেরি হয়ে গেল। এখন রণ আবার যখন ছুটিতে আসবে তখন শুভ কাজ সারাতে হবে। মৌনতা সকলের হাসি খুশি আনন্দ ভরা কথাগুলো কেন জানি নিতে পারল না। তার চিৎকার করে প্রতিবাদ করতে ইচ্ছে হলো, বলতে ইচ্ছে হলো, রণ ভাই আমার পছন্দ করে, তোমরা এসব বলো না, কষ্ট হচ্ছে আমার। কিন্তু বলতে পারল না মৌনতা। তার কণ্ঠনালী বিষিয়ে উঠল, ঠোঁট আর থুতনি কেঁপে উঠল। সেই সাথে টলমলে হলো বড় বড় কাজল কালো 2 চোখ। রেহেনুমা হঠাৎ বলে উঠলেন, রনকে একবার জিজ্ঞাসা করা প্রয়োজন এই বিষয়ে। রনর বাবা, আমি এখনই কোনো ধরনের পাকা কথা দিতে পারবো না, তবে কোয়েলকে আমার বেশ পছন্দ। এমন মেয়ে যে কেউ লুফে নেবে। তাছাড়া আমাদের পছন্দ অগ্রাহ্য করার মতো ছেলে রনও নয়। বড় বোনের কথায় রুলি ঠোঁটের কোণে হাসির রেখা ধরে রেখেই বলতে লাগলো, তুমি এবারই কথা বলে রেখো বড় আপা। ছেলে আবার পচা শামাকে পা কেটে বসে থাকবে, তখন গিলতেও পারবে না, উগলাতেও পারবে না। আর্মি ক্যাপ্টেন সোলজার মেয়েগুলো বড় অফিসারদের ফাঁসাতে আঠার মতো চিপকে থাকে। যদিও রণ বিচক্ষণ, কিন্তু বলা তো চায় না। বলতে বলতে মৌনতার পানে তাকিয়ে বলে উঠল, শায়লা আপা বলল মৌনতার জন্য নাকি পাত্র খোঁজ করা হচ্ছে। আমার ভাসুরের ছেলে দুবাই থাকে, বিশাল বড় পারফিউমের বিজনেস ওদের। ছেলে দেখতে শুনতে লাখে এক। মৌনতা যথেষ্ট মিষ্টি একটা মেয়ে। তোমরা চাইলে আমি আমার ভাসুরের সাথে কথা বলতে পারি। রুলি আর রেহেনুমার কথায় মৌনতার কেমন দম বন্ধ লাগলো। সে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু পায়ে কে যেন বেড়ি পড়িয়ে দিয়েছে। মৌনতা প্যারালাইজড মানুষের ন্যায় শক্তিহীন বসে রইল। এমন সময় ক্লান্ত ভঙ্গিতে ঘরে ঢুকল রন। রনকে দেখেই রেহেনুমাকে ছেড়ে উঠে দাঁড়ালো কোয়েল। এরপর দৌড়ে গিয়ে রনের হাত চেপে ধরে বলে উঠল, ভাইয়া। কোয়েলকে দেখে বেশ খুশি হলো রন। ছোট খালামুনির মেয়েটা ছোটবেলা থেকেই বড্ড আদুরে তার। বোনের মতো স্নেহ করে রন তাকে, তাই মেয়েটার হাত চেপে ধরা বিশেষ কিছু মনে করল না রন। রন আলগোছে মৌনতার নত বদনটা দেখে কপাল কুঁচকে বলে উঠল, 1 গ্লাস শরবত বানিয়ে দিয়ে যা মৌন, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল, তাড়াতাড়ি কর। মৌনতা কোনো মতে উঠে দাঁড়িয়ে রান্নাঘরে চলে গেল। শায়লা খুব ব্যস্ত, মৌনতার পানে তাকানোর ফুরসত নেই তার। মৌন যখন লেবু কেটে গ্লাস গুঠালো, এমন সময় কোয়েল উচ্ছ্বসিত গলায় বলল, আমাকে দাও, আমি নিয়ে যাব। বলেই তাড়াহুড়ো করে শরবতে চিনি মিশিয়ে গ্লাস নিয়ে চলে গেল কোয়েল। মৌনতা লেবুর খোসা হাতের মুঠোয় পুড়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। নিঃশব্দে তার গাল গড়িয়ে ঝরে পড়ল 1 ফোঁটা জল। এমন সময় শায়লা বলে উঠল, কিরে কাঁদছিস কেন মা? মৌনতা হচকচিয়ে বলে উঠল,
ও কিছু না মা, চোখে লেবুর ঝাঁজ গিয়েছে। শায়লা বিশ্বাস করল না কথাটা, কিন্তু আর ঘাটালো না। চুপচাপ চামেলিকে নিয়ে রান্নার কাজে মন দিল। মৌনতা নিঃশব্দে রান্নাঘর ত্যাগ করে তার বাবার রুমে গেল। বিয়েতে কি কি রান্না হবে তা নিয়ে সাদনান মির্জা বাবুর্চির সঙ্গে ফোনে কথা বলছেন। মৌনতাকে দেখে তাড়াতাড়ি কথা শেষ করে লাইন কেটে আদুরে গলায় বললেন, কিরে মা, কিছু বলবি? মৌনতা তার বাবার কোলে বসে ভগ্ন গলায় বলল, তোমার একবার জড়িয়ে ধরি আব্বু। বলেই বাবার কাঁধে মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে উঠল মৌনা। মেয়ের আকস্মিক কান্নায় ব্যস্ত হলেন সাদনান মির্জা। মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে তিনি ব্যস্ত গলায় বললেন, কি হয়েছে মা? কেউ হাসি তামাশা করেছে? মৌনতা কিছুক্ষণ কেঁদে বলে উঠল, আমি একদিন তোমার মুখ উজ্জ্বল করবো আব্বু, তুমি দেখো এবার ঠিক পাশ করবো আমি। সাদনান মির্জা ধরেই নিলেন অতিথির মধ্যে কেউ তার মেয়েকে ফেল বিষয়ক কিছু বলে অপমান করেছে। তাই সাদনান মির্জা মনে মনে মেয়ের জন্য কষ্ট পেলেন। অতঃপর বললেন, ফেল পাশে কি আসে যায় মা? আমার মেয়ের মতো সহজ সরল আর সুন্দর মনের কটা মানুষ এই পৃথিবীতে আছে। যার মন সুন্দর সেই প্রকৃত মানুষ। ভালো রেজাল্ট করলেই কি ভালো মানুষ হওয়া যায়? বাবার কাঁধে নাকের জল মুছে মৌনা উঠে দাঁড়ালো। এরপর বলল, আমি তোমায় খুব ভালোবাসি আব্বু। মেয়ের হাত টেনে হাতে চুমু খেয়ে সাদনান মির্জা 1000 টাকার একটা নোট গুজে দিয়ে বলে উঠলেন, যা, বাড়ির ছোট ছোট বাচ্চাদের নিয়ে আনন্দ কর, কেউ বাধা দিবে না আজ। কিন্তু মৌনতার মনে কোনো আনন্দ ধরা দিল না টাকাগুলো পেয়েও। সে টাকাটা মুঠোয় পুরে নিজ কক্ষে এসে ব্যালকনিতে দাঁড়ালো। রন কোয়েলের সাথে হেসে হেসে কথা বলছে। এই দৃশ্যে মৌনতার বুকে অসহনীয় ব্যথা হলো। সে সরে আসতে চাইল। তার আগেই রন ব্যালকনিতে হেসে ডেকে উঠল, আমার ঘরে আয় মৌন, কোয়েলের সাথে তোকে আলাপ করিয়ে দেই। মৌনতা গেল না। সে নিজ কক্ষে ঢুকে ধাম করে দরজা লাগিয়ে বালিশে মুখ গুজে কেঁদে উঠল। মৌনতার এমন ঔদ্ধত্যে রনের চোয়াল শক্ত হলো। কোয়েল বলে উঠল, মেয়েটা কেমন যেন কারোর সাথে মিশতে জানে না। বড় চাচু ছেলের সাথে মা ওর বিয়ের কথা বলছে, কিন্তু আমার মনে হচ্ছে ও ওই ফ্যামিলিতে অ্যাডজাস্টই করতে পারবে না। গেও ভূত এক। রন শক্ত মুখে বলে উঠল, মৌনতা তোর অনেক ছোট কোয়েল, ছোটদের কেউ এভাবে কথা বলে না, স্নেহ করতে হয়। আর তোর কাজিনের সাথে আমরা ওকে বিয়েই দেব না, কারণ তোর ভাইয়ের ওই অ্যাডজাস্ট করার লেবিলিটি নেই মৌনতার সাথে। কোয়েল মুখ বাঁকিয়ে বলে উঠল, ঢং। সারাটা দুপুর ঘরেই চুপচাপ পড়ে রইল মৌনতা। বাইরে বেরুল না, তার খোঁজও কেউ করল না। মেহমানে ভর্তি সারা বাড়ি। তাদের আপ্যায়ন রান্না বান্না করেই কুল পাওয়া যাচ্ছে না। তন্মধ্যে সবাই উত্তেজিত গায়ে হলুদের আনন্দে। বিকেলের পরে পরে সবাই তৈরি হতে বসে গেল অনুদের বাড়ি যাবার জন্য। কিন্তু মৌনতা ঘর থেকে বেরুল না। শায়লা দরজায় জোরে জোরে কড়া নেড়ে ডাকল মৌনতাকে। মায়ের ডাকে চোখ মুখ মুছে মৌনতা দরজা খুলল। মেয়ের চোখ মুখের অবস্থা দেখে শায়লা চেপে ধরলেন শক্ত করে। কি হয়েছে মৌন, খুলে বল, আমি সব ঠিক করে দেব। মাকে বলবি না? মায়ের ভরসায় মাকে জড়িয়ে শব্দ করে কেঁদে উঠল মৌনতা। এরপর ভাঙা অস্ফুট গলায় বলল, রুলি আন্টি রণ ভাইয়ের সাথে ওনার মেয়ের বিয়ের কথা বলছে। বড় মা, বড় বাবা সবাই কোয়েলকে পছন্দ করে, কিন্তু মা, আমিও রণ ভাইকে পছন্দ করি। দুপুরে কথাগুলো শোনার পর থেকে আমার খুব কষ্ট হচ্ছে, আমি মানতে পারছি না। শায়লা বিস্ফারিত নজরে মেয়ের পানে তাকিয়ে মৌনতার মুখ চেপে ধরলেন। এরপর শক্ত গলায় বলে উঠলেন, খবরদার মৌন, এই কথা যেন বড় আপা বা বড় মির্জা কার ওখানে না যায়, তাহলে ভাববে আমি তোকে লেলিয়ে দিয়েছি। ওদের ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল, তোকে ওরা গ্রহণ করবে না, পরে সম্পর্কে ফাটল ধরবে। এই কথা ভুলেও আর মুখ দিয়ে বের করবি না। তোর বাবা জানলে তোকে মেরে কেটে নদীতে ভাসিয়ে দেবে। সাবধান, আর যেন দোকান না হয় এই কথা। এমনিতেই সমাজে তোকে নিয়ে নানান হাসি ঠাট্টা। মৌনতা পলক ঝাপটে মাথা ঝাঁকাতেই মেয়ের মুখ ছেড়ে দিয়ে শায়লা বলে, আজ থেকে রনের আশেপাশেও যাবি না, গেলে আমি ভুলে যাব তুই আমার সন্তান। উঠল। মৌনতার জন্য গায়ে হলুদের একটা বাসন্তী লেহেঙ্গা এনেছে রন। সেটা হাতে নিয়ে বেশ কয়েকবার পরখ করে ব্যালকনির দরজায় উকি দিয়েছে। দরজা বন্ধ, বাইরেও বেরোয়নি সে। আর সহ্য করতে না পেরে মৌনতার ঘরের সামনে এসে দাঁড়ালো রন। এমন সময় মৌনতার ঘর থেকে বেরিয়ে এলো শায়লা। কোনো দ্বিধা না রেখে রন শুধালো, মৌনতা সারাদিন ধরে ঘরে কি করছে ছোট মা? চতুর শায়লা কোনো প্রকার ইতস্তত না করে জবাব দিল, শরীরটা আজ আমার খারাপ করেছে, মাথা ব্যথায় বিছানায় পড়ে রয়েছে। রন ব্যাকুল হয়ে বলল, ওষুধ দাওনি? একটু পর আমরা সবাই ভাইয়ের শ্বশুরবাড়ি যাব। শায়লা ধাতস্থ করে বলল, দিয়েছি, কমছে না।
তোরা যা বাবা, মৌন বাড়িতেই থাকুক, তোরা আনন্দ কর। রন শায়লাকে উপেক্ষা করে ঘরে ঢুকে বলে উঠল, সকালেও তোকে ভালো দেখেছি, হঠাৎ মাথা ব্যথাটা কিসের মৌন? মৌনতা জবাব না দিয়ে পাশ ফিরে শুয়ে বলে উঠল, কথা বলতে ভালো লাগছে না রণ ভাই। সবসময় তোমার হম্বিতম্বিমূলক কথার জবাব দেওয়ার জন্য বসে থাকি না আমি। তোর সাহস খুব বেড়েছে তাই না? তাতে তোমার কি যায় আসে? আমার সাথে এভাবে কথা বলার সাহস কে দিয়েছে তোকে? তোমাকে দেখে ভয় পেতে হবে কোন দুঃখে? কোন হরিদাস পাল তুমি? আর আমি অসুস্থ জেনেও কেন বিরক্ত করছো আমায়? আমাকে বিরক্ত না করলে কি তোমার দিন শুভ হয় না? আমি বিরক্ত করেছি তোকে? কাতর গলায় শুধালো রন। মৌনতা ফট করে জবাব দিল, নয়তো কি? রন চোখে আগুন জ্বালিয়ে শায়লার সামনে দাঁড়িয়ে বলে উঠল, তোমার মেয়ে আজ থেকে আমার চোখের সামনে পড়লে গলা টিপে মেরে ফেলবো ছোট মা। মেয়েকে সামলে রেখো। বলেই হনহন করে বেরিয়ে গেল রন। চোখে জমা জল মুছে শায়লা নিজের স্বামীর ঘরে গিয়ে কম্পিত গলায় বলে উঠলেন, একটা পাগলের সাথে হলেও মৌনতার বিয়ের ব্যবস্থা করো মাহিরের আব্বা, নয়তো মুখে চুনকালি পড়বে। বড় আপার সামনে মুখ দেখাতে পারবো না আমি। আমার মেয়ে পচা শামুক, রন জেনে শুনে সেই শামুকে পা কাটতে চাইছে। আবেগ দিয়ে জীবন চলবে না। আমার সহজ সরল মেয়েটার মুখে কপটতার তকমা লাগাতে দিব না আমি। রন যখন নিজের ঘরে এলো তখন বিছানায় রাখা মৌনতার জন্য কেনা লেহেঙ্গাটা দেখতে পেল না। রাগে ক্রোধে এমনিতেই মগজ ছিঁড়ে যাচ্ছে, তন্মধ্যে লেহেঙ্গা হঠাৎ কোথায় উধাও হলো সেই ক্ষোভে শক্ত চোয়ালে দেয়ালে এক ঘুষি বসালো রন। কংক্রিটের দেয়াল ঝুরঝুরে ফাটল ধরে চটচটে সিমেন্ট উঠল অল্প সেই ঘুষিতে, কিন্তু হাতের ওপরে ফেটে রক্ত গড়ালো। সেসব তোয়াক্কা না করে রন বাইরে বেরিয়ে এলো। উদ্দেশ্য রেহনুমার কক্ষ। কার এত বড় বুকের পাটা হয়েছে রনের ঘরে ঢুকে ব্যক্তিগত জিনিস ছোবার, সেটা একবার নিজ চোখে দেখতে চায় সে। রন রেহনুমার কক্ষে এসে রেহনুমাকে পেল না। ইতোমধ্যে তার চোখে রক্ত জমে গিয়েছে। মনে হচ্ছে এখনই চোখের কোল ভাসিয়ে সেই রক্তধারা কপল ডিনিয়ে ঝরে পড়বে। রন যখন ড্রয়িং রুমে এলো তখন রেহনুমার দেখা মিলল। সৌম্যর সাথে কথা বলছেন তিনি। রন সব কিছু উপেক্ষা করে গম্ভীর মোটা গলায় বলল, আমার ঘরে কে গেছিল মা? শুধু তাই নয়, আমার ব্যক্তিগত জিনিস ধরেছে। কোন কলিজাওয়ালা? রেহনুমা ছেলের কথায় ছেলের মুখ পানে তাকালেন। এমন ভয়ানক রূপ ছেলের আর কোনোদিন দেখেননি তিনি। কতটা ভয়ানক লাগছে রনকে। রেহনুমা কিঞ্চিত কাঁপলেন, এরপর বিস্মিত হয়ে বললেন, আমি তো জানি না বাবা, তাছাড়া তোমার ঘরে তো কেউ যায় না। কি হারিয়েছে আমাকে বলো, আমি খুঁজে এনে দিচ্ছি। রন বলেই রনের হাতের পানে নজর দিলেন তিনি। সাদা টাইলসে হাত থেকে টুপটুপ করে রক্ত ঝরছে। আঁতকে উঠলেন রেহনুমা। তিনি চিৎকার করে বললেন, সে কি, হাত কাটলো কি করে? ধীরে ধীরে লোক সমাগম হলো ড্রয়িং রুমে। রনের আকস্মিক রাগের কারণ কারোরও বোধগম্য হলো না। মাহির মুইন দৌড়ে এসে শুধালো, কি হারিয়েছে রণ ভাই, আমাদের বলো, আমরা খুঁজে দেখছি। এমন সময় সিঁড়ি ধরে হাতের সোনালি চুড়ির গোছা ঝাঁকাতে ঝাঁকাতে নেমে এলো কোয়েল। পরনে সেই বাসন্তী রঙা বিশাল ঘেরের লেহেঙ্গা, সঙ্গে ম্যাচিং গহনা আর চুড়ি। মেয়েটির ফর্সা লতাম শরীরে আগুনের ন্যায় জ্বলছে লেহেঙ্গা আর গহনা। এই মুহূর্তে এহেন হুড়তুল্য মানবীকে দেখে যে কারোর হুঁশ উড়বে, কিন্তু রনের সর্বাঙ্গে আগুন ধরল। সে দাঁতে দাঁত পিষে কোয়েলের সামনে গিয়ে দাঁড়ালো। রনকে দেখে কোয়েলের গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি প্রসারিত হলো। ওড়না ঠিক করার বাহানা ধরে মিষ্টি নমনীয় গলায় বলল, তোমার ঘরে পেলাম, খুব সুন্দর। নিশ্চয়ই আমাকে সারপ্রাইজ দেবার জন্য রেখেছিলে, তাই না? আপনি এসেছেন? অধিক ক্রোধে থরথর করে কাঁপছে রন। রেহনুমা এসে রনের বাহু চেপে ধরে দাঁড়িয়ে রইলেন। সকলেই ঘটনা বোঝার জন্য রনের মুখ পানে তাকিয়ে রইল। রন নিজেকে সামলানোর চেষ্টা করে ব্যর্থ হল। অতঃপর ধমকে উঠল, এক্ষুনি গা থেকে খোলে এই লেহেঙ্গার গহনা। এসব তোর জন্য নয় কোয়েল, এগুলো বিশেষ কারো জন্য। নিশ্চয়ই তুই সেই বিশেষ কেউ নস। আমার শোনার পর আর কেন? লজ্জায় থতমত খেল কোয়েল। চারপাশে তাকিয়ে সকলের উৎসুক মুখ দেখে লজ্জায় মাথা হেঁট হলো তার। তবুও মুখে হাসির রেশ ফুটিয়ে বলে উঠল, নিশ্চয়ই প্র্যাঙ্ক করছো, তাই না? আমাকে দেখে তোর মনে হচ্ছে এই মুহূর্তে আমি মজা করার মোডে রয়েছি? কার? সৌম্য এসে রনকে সরিয়ে নিতে চাইল, কমাতে চাইল উত্তপ্ততা, কিন্তু রন ঝাঁকি দিয়ে সৌম্যকে সরিয়ে টেনে ধরল কোয়েলের হাত। এরপর নির্দয়ের মতো খুলে নিল চুড়ি আর গহনা। টিকলি খুলতে গিয়ে তুলে নিল কোয়েলের চুলের গাছিও। ব্যথায় আর্তনাদ করে উঠল কোয়েল, কিন্তু লজ্জায় মুখ দিয়ে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারল না। রুলি সকলের হাউকা হয়ে বাইরে থেকে দৌড়ে এসে দেখতে পেল রনের কাছে ধরাশায়ী হয়ে আছে কোয়েল। ঘটনা বোঝার জন্য আরেকটু কাছে এসে শুনতে পেলেন রনের ভারিক্ষি তেজি গলা, ঘরে একটা জিনিস পেলি অমনি নিজের গায়ে ঢুকিয়ে নিলি, জানার প্রয়োজন পর্যন্ত মনে করলি না জিনিসটা কার?
তোর সাথে আমার এমন কোনো আলাপ হয়েছে যে তোর জন্য সারপ্রাইজ তুলে রাখবো আমি? কালে ভদ্রেও তো কথা হয় না তোর সঙ্গে আমার, তবে এত কনফিডেন্স কোথা থেকে? কোয়েল কোনো উত্তর করবার আগেই রেহেনুমা বলে উঠল, সামান্য একটা লেহেঙ্গাই তো বাবা, কেন নিজের খালাতো বোনের সাথে একটা পোশাক নিয়ে এত ঝামেলা করছিস? সবাই কি ভাবছে? তোর খালামণিই বা কি ভাববে? তোমার কাছে এটা সামান্য একটা লেহেঙ্গা মাত্র মা, কিন্তু এটা আমার কাছে অনেক কিছু। বলেই ওপরের করিডোরে তাকালো রন। করিডোরের রেলিং ধরে শুকনো বিস্মিত মুখে দাঁড়িয়ে আছে মৌন। মুহূর্তেই চোখাচোখি হলো দুজনের। রন তাৎক্ষণিক চোখ নামিয়ে বলে উঠল, লেহেঙ্গা খোল কোয়েল, নয়তো আমি ভুলে যাব তুই কে। কোয়েল লজ্জায় কেঁদে ফেলল। তার হাসি খুশি মুখ আঁধারে ছেয়ে গেল। রুলি রনের সামনে দাঁড়িয়ে বলে উঠল, না জেনে একটা ভুল করেছেই না হয়, তার জন্য মেয়েটাকে এভাবে অপমান করলি বাবা? না জেনে ভুল করেছে মানে? কি বোঝাতে চাইছো খালামণি? আমার ঘরে কারোর প্রবেশ নিষিদ্ধ, তাকে তোমরা জানতে না? যেখানে ঢোকাই নিষেধাজ্ঞা, সেখান থেকে জিনিস নেওয়া বড় অপরাধ নয়? রুলি মাথা নত করে ফেলল। সকলের চাইতে রন আলাদা সেই ছোটবেলা থেকেই। তার ব্যক্তিগত জিনিসের হস্তক্ষেপ বা তার কথা কেড়ে নিয়ে কথা বলা কোনো কালেই পছন্দ নয় তার। কোয়েল সব জানার পরও রনকে জিজ্ঞেস না করে ভুল করেছে। ধরতে গেলে অনধিকার চর্চা। ভবিষ্যৎ মেয়ের জামাই হিসেবে নিজেকে নিভিয়ে রাখলেন রুলি। ভেতর থেকেও তিনি নরম মনের মানুষ। ঝুট ঝামেলা আর বাড়তি কথা এড়িয়ে চলতে পছন্দ করেন তিনি। তাই কোয়েলকেই ধমক দিয়ে বলে উঠলেন, লেহেঙ্গাটা খোল কোয়েল, রণ হয়তো কাউকে গিফট করার জন্য এনেছে, তোর ভুল হয়েছে। রণকে সরি বলে লেহেঙ্গাটা দিয়ে দে। এহেন ঘটনায় বোনের সামনে লজ্জায় মাথা কাটা গেল রেহেনুমার। তিনি বোনের হাত ধরে বললেন, রাগ করিস না রুলি, রণ একটু রাগী, তুই জানিস। রুলি হেসে উড়িয়ে বলে উঠল, ধর আপা, রাগ করার কি আছে? কোয়েল ভুল করেছে। রণর অনুমতি ছাড়া ওই ঘরে যাওয়াই ওর অন্যায়। মেয়ের হয়ে আমি ক্ষমা চাইছি। রণ বাবা, তুই শান্ত হ। সবাই হাসি মুখে অনুদের বাড়িতে চলে যা। আনন্দ ঘর মুহূর্ত খারাপ করিস না, যা। ধীরে ধীরে সকলেই চলে গেল। এত কিছুর মধ্যেও শায়লা এলেন না রান্নাঘর থেকে। মৌনতা করিডোর থেকে সরে নিজ ঘরে দরজা ভিড়িয়ে দিল। কোয়েল চোখের জল মুছে গেস্ট রুমে গিয়ে লেহেঙ্গা খুলে রনের হাতে দিয়ে বলে উঠল, না বলে তোমার ঘর থেকে জিনিসগুলো নেওয়া ঠিক হয়নি আমার। আমি সত্যিই লজ্জিত এর জন্য। রণ কোনো জবাব না দিয়ে হাত থেকে ছিনিয়ে নিল সেই লেহেঙ্গা। এরপর হনহন করে সিঁড়ি বেয়ে উঠে নিজের ঘরের দরজা বেলকানিতে দাঁড়িয়ে এক মনে আকাশ দেখতে ব্যস্ত মৌনতা। আজ সারাটা দিন থেকে থেকে তার কান্না পাচ্ছে। আকাশ দেখলে মন ভালো হয়, বেদনা কম অনুভূত হয়। মৌনতার ভাবনার মাঝে রণ ডেকে উঠল, তুই অনুদের বাড়িতে যাবি না মৌন? ভালোই বলছি। যদি না যাস তবে রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে তোকে মেরে ফ্যানের হুকে ঝুলিয়ে রাখবো আমি। চিৎকারটুকু করার সুযোগ পাবি না, বুঝেছিস? মৌনতা মাথা দোলালো। রণ মুখের কাঠিন্য ভাগ সরিয়ে আদুরে গলায় বলল, আমার ঘরে আয়। মৌনতা আলগোছে ব্যালকনি থেকে চলে গেল। এরপর দরজা খুলে রণর ঘরে গেল। মৌনতা যেতেই মৌনতাকে বিছানায় বসালো রণ। এরপর পরম যত্নে মৌনতার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সোনালি চুড়িগুলো মৌনতার হাতে পরিয়ে বলে উঠল, তোর জিনিসে আমি কাউকে ভাগ বসাতে দেব না মৌন। যেটা তোর সেটা শুধুই তোর, আর কারো না। তৈরি হয়ে আয়, আমি অপেক্ষা করব তোর জন্য। বলেই মৌনতার এলোমেলো হওয়া চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে রণ শুধালো, মাথা ব্যথার মিথ্যে ভং কেন ধরেছিলি? উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো মৌন। এরপর লেহেঙ্গা বুকে জড়িয়ে কক্ষ তাগের জন্য পা বাড়ালো। এমন সময় রণ বলল, আজ না হয় কাল তোর মন খারাপের কারণ ঠিক খুঁজে বের করব আমি। যদি দেখি আমার আশেপাশের কেউ তোর মুখ অন্ধকারের কারণ, তবে তার সাথে আমার বোঝাপড়া হবে চূড়ান্ত। মৌনতা আর দাঁড়ালো না, চলে এলো নিজ ঘরে। এরপর দুরু দুরু বক্ষে সেই লেহেঙ্গা গায়ে জড়িয়ে মনের মাধুরী মিশিয়ে সাজল। শায়লা কিছু বলতে এলো মৌনতাকে, কিন্তু মাহির, মুইন আর সিমির জন্য পারল না। তাড়াহুড়ো দেখিয়ে বগল দাবা করে ধরে নিয়ে গেল তারা মৌনতাকে। ধীরে ধীরে হলুদের পোশাকে সেজে সবাই বাইলে। কার সাজ কার থেকে সুন্দর সেটা নিয়েও বড়াই হলো চোখে চোখে। ছেলেরা ধবধবে সাদা পাঞ্জাবি আর বাসন্তী কোটি পরেছে, মেয়েরা বাসন্তী শাড়ি, শুধু মৌনতা ব্যতীত। কোয়েল মৌনতার পরনে সেই লেহেঙ্গা দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রুলি নিজেও
কিন্তু কেউ কিছুই মনে করলেন না, কারণ বাড়ির সকলের খুব আদরের এই মৌনতা। জাস্ট কাজিন হিসেবেই লেহেঙ্গাটা দিয়েছে রণ। মৌনতার মতো যোগ্যতাহীন মেয়েকে রণ কিছুতেই ভালোবাসতে পারে না। এতটা বোকা পুরুষ রণ নয়, কারণ দুটো বাইরের মানুষের সামনেই মৌনতার কথা বলার ক্ষমতা পর্যন্ত নেই। রণকে হ্যান্ডেল করা বিশেষ ব্যাপার, ওসব ওই বোকা গেঁয়ো মেয়েটাকে দিয়ে হবে না। মৌনতার হলুদ পরীর ন্যায় সৌন্দর্যে রণর মরণ হলো। কাজল কালো বড় চোখ দুটো তাকে মরণ বান মারল যেন। মৌনতার ঠোঁটের ওই হাসি যেন বুকে রাইসিন কোটেড বুলেট, যেই বুলেটে বিষক্রিয়া হয়ে মৃত্যু নিশ্চিত। মৌনতার পায়ের চলনে রণর শ্বাস ভারী হলো। মনে হলো মৌনতা কোনো বিশাল রাজ্যের শেহজাদি, আর রণ তার বাধ্যকত কৃতদাস। মৌনতা রণর সামনে আসতেই রণ জিপের দরজা খুলে বলে, বসুন মহারানী। কোয়েল উচ্ছ্বসিত এগিয়ে এসে অনুনয় করল। ভাইয়া, আমি রণ মাথা নাড়িয়ে জবাব দিল, কখনো দেখেছিস দাসী আর রানী একই ঘোড়ার সওয়ারি? কোয়েল কিছু বুঝে উঠবার আগেই রণ গাড়ি স্টার্ট দিয়ে সৌম্যকে বলে উঠল, তাড়াতাড়ি এসো ভাইয়া, দেরি হয়ে যাচ্ছে। অনুদের বাড়িতে গায়ে হলুদের বিশাল আনন্দ মেলা। সকলেই হলুদ ছোড়াছড়ি খেলছে। কে কাকে ইচ্ছে মতো হলুদ মাখাবে তার প্রতিযোগিতা শুরু হলো সহসাই। বিআই হিসেবে রণকে হলুদ মাখাতে দৌড়ে এলো অনুর বাড়ির সমস্ত মেয়ে, কিন্তু পাশ কাটিয়ে কৌশলে বেঁচে গেল রণ। উল্টো খাবলা খাবলা হলুদ সকলের মুখে লেপে দিয়ে হো হো করে হেসে উঠল। মৌনতাকে দেখে নমান শাহরিয়ারের বুক ধক করে উঠল। মেয়েটার সাথে কথা বলার জন্য মন আনচান করল, কিন্তু রণর জন্য পেল না। হুট করে কোত্থেকে এসে মৌনতার গায়ে হলুদ মাখিয়ে রণ বলে উঠল, যদি আমাকে হলুদ মাখতে পারিস তবে তুই যা চাইবে তাই পাবি, বলো রাজি? মৌনতা ঠোঁট উল্টে মাথা ঝাঁকালো, এরপর নিশ্চুপ দাঁড়িয়ে রইল। সময় সুযোগ বুঝে হাত ভর্তি হলুদ নিয়ে ভিড়ে মিলিয়ে গেল মৌনতা। ধীরে ধীরে রাত বাড়ল। তনু খোঁজে চলল রণকে, পেল না। তার মন ভার হলো। মৌনতা চিঠিটা দিয়েছে কিনা সেটা নিয়ে চিন্তা হলো তার। চিঠির উত্তর কি দিয়েছে রণ সেটাও জানতে মন আকুপাকু করল তনুর। আনন্দ উল্লাস যখন তুঙ্গে, তখন মেজর দুর্জয়ের ফোন এলো রণর ফোনে। শুনশান নীরব জায়গা খুঁজে সেখানে গিয়ে ফোন কানে তুলল রণ। হ্যালো, ফিরছিস কবে? নতুন মিশনের প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। শুধু বাচ্চা অপহরণ নয়, পাওয়া গেছে কোটি টাকার দামি দামি ড্রাগস। কে বা কারা এই পাহাড়ি অঞ্চলে এসব নিয়ে এসেছে তার নাম নিশানা খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সুযোগ পেলেই আর্মিদের উপর আক্রমণ করছে দূর থেকে। এবারের মিশন আরেকটু কঠিন। তোর সাথে থাকবে ক্যাপ্টেন তুহিন আর কমান্ডো সজল। রণ চুপচাপ কথাগুলো শুনে বলে উঠল, শনিবার রাতে আমি সরাসরি রাঙ্গামাটিতে আসব। কথা হয়েছে হেডকোয়ার্টারে। মিশন শেষ না হওয়া পর্যন্ত তোর সাথে দেখা হবে না। দুর্জয় তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, ওকে, মিশন শেষ করে দেখা হবে। বাই দ্য ওয়ে, তোর মনতা সাবেহিরকে খবর ভালো আছে? মনের কথা জানাতে পেরেছিস এবার? রণ ঠোঁট কামড়ে তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, জানানোর চেষ্টা করছি, কিন্তু বোকারানি বোঝে না। এমন সময় মৌনতা এসে দাঁড়ালো রণের সামনে, পেছনে হাত লুকানো। রণ কিছু বুঝে উঠবার আগেই হলুদ নিয়ে লাগিয়ে দিল গলায়। দূর থেকে গাল নাগাল পেল না, এরপর বলে উঠল, প্রতিশ্রুতি কিন্তু রাখতে হবে, নইলে মানবো না। দুর্জয়ের কল কেটে দিয়ে মৌনতাকে কবজি ধরে টেনে নিজের কাছে আনল রণ। এরপর মৌনতার মেধহীন কোমর জড়িয়ে ঝুঁকে মৌনতার গালে নিজের গাল মাখিয়ে বলে উঠল, বল দেখি কি চাই তোর? মৌনতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে উঠল, কিছু চাই না, ছেড়ে দাও, কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হবে। কেলেঙ্কারি কিচ্ছু নয়, তুই আমি কলঙ্কিত হব। হবি আমার সাথে কলঙ্কিত? মৌনতা ধীর স্বরে বলল, পরে পাপ লাগবে রণ ভাই, সেই পাপের সাজা একজনই পাবে, সেই পাপই হব আমি। সমাজে পুরুষের তো কোনো পাপ নেই। যদি আমি তোর পাপের ভাগিদার হই? বড় মা কোয়েলকে পছন্দ করে রেখেছে তোমার জন্য, বড় আব্বুও রাজি, আমি নিজ কানে শুনেছি। এবার মৌনতার মাথা ব্যথার হেতু খুঁজে পেল রণ। সে ঠোঁটের কোণে সিরিয়াস ভঙ্গি ফুটিয়ে বলল, কোয়েলকে আমি পছন্দ করি না। আমার বাপ মা পছন্দ করলেই বিয়ে হয়ে যাবে? সংসার আমি করব নাকি তারা করবে? মৌনতা মাথা নত করে জবাব দিল, আমি পচা শামুক রণ ভাই, তোমার পা কাটে তুমি শুধুই কষ্ট পাবে। তুই আমার মাথার তাজ মনো, তোকে পেলে আমি পুরো দুনিয়া হাসিলের গৌরব অর্জন করব। বল আমার হবি?
বলেই হাতের আজলায় মৌনতার হাত ভরে অনিমেষ তাকিয়ে রইল। রনের হাতে যেন পূর্ণিমার চাঁদ আলো ছড়াচ্ছে। সেই আলোকিত রূপে অভিভূত হয়ে মৌনতার ললাটে চুমু খেয়ে রন নিজের সাথে শক্ত করে মৌনতাকে চেপে ধরে প্রশান্তির শ্বাস ছুড়ল। হলুদ মাখা কম্পিত হাতে রনকে আগলে মৌনতা বলে উঠল, রণ ভাই ভয় করছে। তোর সব ভয় দূর করার দায়িত্ব আমার। তুই শুধু এভাবেই ধরে থাকিস আমায়, আর কিচ্ছুটির দরকার নেই আমার। দেওয়ান মির্জার কবুতর পালার বড্ড শখ। বিভিন্ন জাতের কবুতর পালেন তিনি বাড়ির পাশের পরিত্যক্ত বিল্ডিংটায়। আজ সৌম্যর বিয়ে, তাই দেওয়ান মির্জা ব্যস্ত। দুদিন ধরে কবুতরের দানাপানি বন্ধ আছে। শায়লা রেহনুমা অতিথি নিয়ে ব্যস্ত। অন্যান্য ছেলে মেয়েরা আড্ডা আনন্দে মশগুল। আক্কাস আর চামেলির বাবা কুতুব গরু ছাগলের তদারকিতে ব্যস্ত। আদনান মির্জা মৌনতার ঘরে এসে বললেন, কবুতরগুলাকে দানা পানি দিস মৌন, দুদিনের না খাওয়া ওগুলো। গিয়ে দেখ দু একটা মরলো কিনা। আদনান মির্জার কথা শুনে নিজ ঘর ছেলে দৌড়ে বেরিয়ে গেল মৌন। এরপর কবুতরের ঘরের ভাঙা দরজা কৌশল করে খুলে কবুতরের খোপের দুয়ার খুলে দিল। ছাড়ান বেতেই শখানেক কবুতর উড়ে গিয়ে বাড়ির পেছনের বড় খোলা জায়গাটায় বাকবাকুম শব্দের গুঞ্জন তুলল। মৌনতা কাউন আর গমের কৌটা এনে উঠানে ছিটালো। বিভিন্ন বর্ণের, সাইজের সুন্দর সুন্দর কবুতর পাখা ঝাপটে শব্দ করতে করতে দানা ঠোকরাতে লাগল। মৌনতা আপন মনে সেই দৃশ্য দেখতে বিভোর হল। সেই সাথে চোখে ভেসে উঠল গতরাতের ভালোবাসাময় উষ্ণ মুহূর্ত। রনের বন্ধনে মৌনতা বন্দি ভাবতেই মৌনতার শরীর শিউরে উঠল। সেই সাথে রক্তিম হল ফর্সা গাল। উত্তপ্ত কানদয় দুই হাতে চেপে ধরে ঠোঁট টিপে হাসল মৌন। নিজ ঘরের পেছনের ব্যালকনি থেকে একদৃষ্টিতে তাকিয়ে মৌনতাকে দেখল রন। ঘুম থেকে উঠেই এমন অপার্থিব সৌন্দর্যে তার হৃৎপিণ্ড কেঁপে উঠল। ইচ্ছে হলো মৌনতার চুলের মুঠি চেপে ধরে নিজের একদম সন্নিকটে এনে মৌনতার পাতলা গোলাপি অধরজোড়ার দখল নিতে। আরেকটু দেওয়াল ঘেঁষে এগিয়ে দাঁড়িয়ে খোলা ব্যালকনির কোমর সমান দেওয়াল দুই হাতে শক্ত করে চেপে ধরল রন। শরীরের রক্ত টকবক শব্দে ফুটছে, কেমন আগুন জ্বলছে পুরো শরীর জুড়ে। অসহনীয় উত্তাপ আর মরণ যন্ত্রণা। সইতে কষ্ট হলো রনের। পাগল পাগল লাগল নিজেকে। পুরুষসত্তা লাগামহীন হতে চাইছে, কিন্তু লাগাম টানল রন। অপেক্ষা করল আগত মিশন শেষ হবার। এরপর মৌনতাকে ঘরে তুলে সাধারণ আর্মিতে যোগদান করবে সে। তাদের দুষ্টু মিষ্টির ছোট্ট একটা ঘর আর সংসার হবে। সেই ঘরের মালকিন হবে মৌনতা। মৌনতার হাতের তালুতে খলবল করবে অনিন্দ সুখলহরী। ডিউটি শেষে মৌনতার কোলে মাথা রেখে প্রশান্তির নিদ্রা যাপন করবে রন। এরপর ঘর ভর্তি বাচ্চা কাচ্চা, মৌনতার ছুটে বেড়ানো ব্যস্ততা আর রনের বুক উজাড় করা ভালোবাসা। নিজের সুখময় ভবিষ্যৎ কল্পনা করতেই বাদামি ঠোঁটজোড়া প্রশস্ত হল রনের। রন ছোট গলায় মৌনতাকে ডাকল। ফেলটু গার্লফ্রেন্ড। আনমনে বসে থাকা মৌনতা শুনল না। রনের রাগ হল। সে চাপা গলায় আরও বেশ কয়েকবার মৌনতাকে ডাকল, কিন্তু ভাবনায় ডুবে থাকা মৌন খেয়ালই করল না। ধৈর্যের বাঁধ ভেঙে গেল রনের। প্রেয়সীর ভালোবাসায় সে ডুবে তরপাচ্ছে, অথচ প্রেয়সী ভাবলেশহীন। রন নিজ ঘর ছেড়ে সিঁড়ি ডিঙ্গিয়ে ড্রয়িং রুমে নেমে এলো। এমন সময় দেখা হলো কোয়েলের সাথে। রনকে দেখেই ঠোঁট এলিয়ে হাসল কোয়েল। এরপর শুধালো, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছ? মরতে যাচ্ছি, যাবি? হ্যাঁ যাব। নেবে আমায়? না, নেব না, সরে যা সামনে থেকে। বলেই হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে এলো রন। কোয়েল কপাল কুঁচকে সরু চোখে তাকিয়ে রইল রনের যাবার পানে। এরপর নিজেও অনুসরণ করল সেই পথ। মৌনতার একদম সন্নিকটে এসে দাঁড়ালো রন। মৌনতা টেরও পেল না। সে হাঁটু ভাঁজ করে তাতে থুতনি ঠেকিয়ে চোখ বুজে কিছু ভেবে চলেছে। মৌনতার অবহেলায় রনের রাগ হলো। সে চোয়াল শক্ত করে সজোরে এক হাত তালি বসালো। মুহূর্তেই পাখা ঝাপটিয়ে উড়ে পালাতে লাগলো কবুতরের দল। সেই সাথে ধরফড়িয়ে উঠে দাঁড়ালো মৌনতা। সে ওড়না টেনে ঠিক করে আমতা আমতা করে বলল, রণ ভাই। হিংস্র রন মৌনতার চোয়াল শক্ত হাতে চেপে ক্রুদ্ধ চোখে দাঁত পিষে শুধালো, ইচ্ছে করে আমায় জ্বালিয়ে মারছিস তাই না? এত করে ডাকছিস, শুনতে পাসনি? ব্যথায় গুঙিয়ে উঠল মৌনতা, কিন্তু নিজেকে ছাড়ালো না। ফর্সা গাল দুটো নিমিষেই গোলাপি হলো ব্যথায়। চোখ কুচকি নিল মৌন। রন চোয়াল ছেড়ে দিয়ে গলা টিপে ধরে শুধালো, কোন কষ্টের ভার বেশি, শরীরের নাকি মনের? মৌনতা ছলছল চোখে তাকিয়ে রইল রনের লাল হয়ে আসা চোখের পানে। গলা ছেড়ে চুলের বেনির গোড়া টেনে ধরে নিজের বুকের কাছে মৌনতাকে এনে রন বলে উঠল, তোর এইটুকু অবহেলা আমি বরদাস্ত করব না। আমার এক ডাকে আমার বুকের সামনে এসে হাজির হবি তুই, নয়তো খুন করে ফেলবো। বুঝেছিস কি বলেছি?
মৌনতা রনের কলার টেনে ধরে ব্যথায় কাতরে বলে উঠল, পারলে খুন করে দেখাও দেখি। তাচ্ছিল্য হেসে মৌনতার চুল ছেড়ে দিয়ে রন ফিসফিস করে বলে উঠল, এত দ্রুত আমার দুর্বল জায়গা খুঁজে বের করে ফেললেই? দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানিস না, কিন্তু এখন তো দেখছি আজ তো মাছটাই কাঁটার সহ গিলে নিচ্ছিস তুই। মৌনতা হাত দিয়ে টেনে ঠোঁট উল্টে রনকে বলল, দেখো রক্ত বের হয়ে গেছে। তোমার ভালোবাসা এত কঠিন কেন রণ ভাই? কারণ সকলের ভালোবাসা নরম, এজন্য। আমি সবার থেকে আলাদা, যেখানেই ছুব ওখানেই জখম হবে। তুই আজীবন মনে রাখবি, যে ভালোবাসায় ব্যথা নেই সেই ভালোবাসা সহজেই ভুলে যায় মানুষ। সে না হয় বুঝলাম, ভাত খাবো কি করে? আমার এত এত ভালোবাসা খেয়েও তোর পেট ভরছে না, আবার ভাতও লাগবে? মৌনতা গাল মালিশ করতে করতে বলে উঠল, তোমাকে যদি এখন কামড়ে দিই কেমন লাগবে? নিজের ঠোঁট এগিয়ে রন বলে উঠল, দে, আমি এক পায়ে রাজি। মৌনতার জেদ হলো, সে সত্যই কামড়ে ধরল রনের নিচের ঠোঁট। ছেড়ে দিল তখন যখন নোনতা স্বাদ মুখ ভরে গেল। মৌনতার ধারালো দাঁতের কামড়ে রনের পাতলা ঠোঁট কেটে রক্ত ঝরল। মৌনতা ঘাবড়ে গেল, কিন্তু রন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠল, বেশ জমবে বুঝলি? আমি সিংহ, তুই সিংহী। দূর থেকে কোয়েল পুরো দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে রইল। সে নড়তে ভুলে গেল। মৌনতাকে ছেড়ে রন বাড়ির পথে পা বাড়াল। পথে কোয়েলের সাথে দেখা হলো। চতুর রন ঠোঁট বাঁকিয়ে হাসল। এরপর হাঁটুতে ভর দিয়ে সামান্য ঝুঁকে কোয়েলের কপালে মধ্যম আঙুল দিয়ে টোকা মারল। ব্যথায় চোখ কুঁচকে নিল কোয়েল। রন ভারী গলায় বলে উঠল, জান হয় আমার, ওর বিরহে দিনে রাতের প্রতি মুহূর্তে আমি মরি। যা দেখেছিস তা এখানে গিলে খেয়ে ফেল। বাড়িতে প্রকাশ করে ঘটনা ঘোলা করলে জিভ ছিঁড়ে নেব। বলেই মৌনতাকে ডেকে বলে উঠল, বাড়ি যা মনো, সবাই মেহেদি পড়ছে। মির্জাবাড়ির উঠোনে জল চৌকিতে গোল হয়ে বসে সবাই মেহেদি দিচ্ছে। সৌম্যকে ধরে এনে সিমি জোর করে হাতের তলায় অনুর নামটা লিখে দিল। খুব ভালো মেহেদি দিতে পারে সিমি। একে একে ছোট বাচ্চাদের মেহেদি আলপনা শেষ করে সিমি মৌনতাকে ডাকল। এসো মনাপু, তোমাকে ও দিয়ে দেই। মৌনতা হাত বাড়িয়ে সিমির সামনে বসলো, এরপর বলল, বেশি ঘন করবি না, হালকা ডিজাইন ভালো লাগে আমার। সিমি আলপনা আঁকতে শুরু করলো। এমন সময় সেখানে দাঁড়ালো রন। কোমরে হাত গুজে দাঁড়িয়ে ডিজাইন দেখায় মনোযোগ দিল সে। এমন সময় উপস্থিত এক বাচ্চা বলে উঠল, তোমার ছোটে কে কামড়েছে রণচাচ্চু? ভীমরুলে কামড়েছে। আক্কাস কামড়ের কথা শুনে দৌড়ে এসে ব্যস্ত গলায় শুধালো, ভেঙ্গুলার বাহা কোনখানে? রন তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, কোথাও না, ভীমরুল আমি পকেটে নিয়ে ঘুরি। বেশি কথা বললে তোকেও কামড় খাওয়াবো। জন্তু কি মানুষের কথা হুনে ভাইজান? মিলিটারিদের কথা সবাই শোনে। যাও, নিজের কাজে যাও। আক্কাস মাথা চুলকে চলে যেতে পা বাড়ালো, কিন্তু তার মন মস্তিষ্ক জোর দাবি জানিয়ে বলল, ওটা ভীমরুল নয়, মানুষের কামড়। কিন্তু রনের সামনে কথাটা উগলে দেওয়ার সাহস হলো না তার। সিমি যখন মেহেদির আলপনা আঁকতে ব্যস্ত তখন রন বলে উঠল, মৌন তো বলল ওর ঘন ডিজাইন পছন্দ নয়, তারপরেও এমন হিজিবিজি আঁকছিস কোন সাহসে? সিমি কপাল কুচকে তেরা গলায় বলল, মাতব্বরি না করে নিজেকে দেখাও দেখি। যদি পারি তবে কি করবি বল? তাহলে তোমার পা টিপবো 3 ঘন্টা লাগিয়ে, নয়তো নিচে নাম বদলে রাখবো। মেহেদির কোণ কেড়ে নিয়ে মৌনতার হাত চেপে রন বলে উঠল, এত কষ্ট করতে হবে না, শুধু দুলাভাই ডাকিস। কিন্তু কোন বোনের জামাই হবে তুমি? সে তোর ভাবতে হবে না, আমি খুঁজে নেব। বলেই মেহেদি দিতে মনোযোগ দিল। কিছু সময়ের মধ্যে মৌনতার হাতে একটা কুকুর আর বন্দুক আঁকল রন। এরপর লিখল নিজের নাম। সকলেই হো হো করে হেসে বলে উঠল, এইসব কি ডিজাইন? সি মনাপু, তোমার হাতটাই নষ্ট করে দিল। এবার তুমি বিয়েতে যাবে কি করে? মৌন কাদো কাদো হয়ে শুধাল, এটা কি করলে? সে কি তোর পছন্দ হয়নি? আমাকে আঁকবো? মৌনতা হাত তুলে বলে উঠল, আর দরকার নেই, যতটুকু নষ্ট হয়েছে ওইটুকুই থাক, নিজের কাজে যাও। রনের খালা রুলি এসে খুশিতে গদগদ হয়ে রনকে বলে উঠল, কোয়েলের হাতেও এমন একটা ডিজাইন এঁকে দে বাবা, ভালোই লাগছে। কোয়েলের চোরা মুখের পানে তাকিয়ে রন বলে উঠল, আর্মি কমান্ডারের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে খালামণি। কোনো অফিসারের বউ হতে চলেছে নাকি? কুত্তা আর বন্দুক দিয়ে কি করবে ও? মৌনতা যা করবে তা। ফট করে উত্তর দিল রুলি। রন তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, এখন মোড নেই, পার্লারে নিয়ে যাও তোমার মেয়েকে, ওখানে হ্যানা আর্টিস্ট আছে, নয়তো সিমির কাছে দাও, বেশ পটু ও। বলি উঠে গেল রন। রন যেতেই সকলে মৌনতার হাত নিয়ে হাসির রোল তুলল। এদিকে কোয়েল তার মাকে টেনে নিয়ে উঠানের শেষ মাথায় এলো। এরপর কাদো গলায় বলল, রন ভাই,
মৌনকে ভালোবাসে মা। দুইবার ফেল করা মেয়ের কাছে আমার স্ট্যাটাস, রূপ, স্টাডি সব হেরে যাচ্ছে। মেয়ের গালে সপাটে চর বসিয়ে রুলি বলে উঠলেন, এত অধৈর্য কেন তুই? তোর ঘন কথা তো দেখছি সব কিছুই তালগোল পাকিয়ে দেবে। রনকে এই মুহূর্তে উত্তেজিত করা যাবে না। ওর যা খুশি তাই করুক, তাতে তোর কি? প্রেম হলেই বিয়ে হয়? বড় আপা কি বললো শুনলি না? আপা দুলাভাইয়ের কথার বাইরে গিয়ে কিচ্ছুটি করার ক্ষমতা ওর নেই। দেখ, বিয়ে শেষ হতেই কিভাবে রনর গলায় তোকে ঝুলিয়ে দিই আমি। তুই শুধু কিচ্ছু হয়নি এমন ভান ধরে থাক। আর খবরদার, মৌনতার সাথে মোটেও কোনো ঝামেলা পাকাবি না। যা করার আমি করব, নয়তো রনকে সব বলে দিয়ে ক্যাচাল লাগাবে সে। মৌনতা নিজের নষ্ট হাত নিয়ে উঠে গেল ঘরে। ঘরে ঢুকেই শায়লার সাথে তার সাক্ষাৎ হলো। মৌনতা ভয় পেল। শায়লা মৌনতার একদম নিকটে এসে বলল, তোকে বলেছিলাম রনের থেকে দূরে থাকতে, কিন্তু তুই করছিস কি? বড় আপার সামনে আমার মুখ কালো করাবি? রণ ভাই আমাকে প্রতিশ্রুতি দিয়েছে মা, উনি বিয়ে করবে আমায়, আর বড় আম্মু আর বড় আব্বুর সাথেও কথা বলবে বলে ফিরে এসো। যদি রন উল্টে যায় তুই কষ্ট পাবি মৌন। আমাকে কষ্ট দেবার আগে রণ ভাই নিজেই মরে যাবে মা। রন যদি কোয়েলকে বিয়ে করে তখন কিন্তু তুই কোনো ঝামেলা পাকাতে পারবি না, এই বলে দিলাম। রণ ভাই যদি এমন কিছু করে তবে আমি ওনার সামনেও যাব না কোনোদিন মা। নিজের জীবন নষ্ট করবি? তা কেন করব? তখন তোমরা যা বলবে তাই করব। দুপুরের আগে আগেই বরযাত্রী রওনা হবে বসন্তপুর গ্রামে। সকলের মধ্যে উচ্ছ্বাস, বাঁধভাঙা আনন্দ আর কর্মব্যস্ততা। শহর থেকে কিনে আনা বিয়ের জিনিসগুলো দুটো লাগেজে সুন্দর করে গুছিয়ে তালা আটকে দিলেন রেহেনুমা। এরপর শায়লার তদারকিতে রেখে বলে উঠলেন, এগুলো তোমার ঘরে রাখো শায়লা। রণ এগুলো নিয়ে সবার আগে বসন্তপুর যাবে। আমার ঘরে আজ মানুষের আনাগোনা বেশি, কখন কি হারিয়ে যায় বলা যায় না। কিছু খোয়া গেলে মুখ দিয়ে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করা যাবে না। তাছাড়া বিয়ের জিনিস হারানো ভালো নয়। শায়লা হাসি মুখে লাগেজ দুটো নিয়ে ঘরে রেখে ঘর তালাবদ্ধ করে আঁচলের খুঁটে চাবি বেঁধে বলে উঠল, এই যে তালাবদ্ধ করলাম বড় আপা, মানুষ তো দূর, একটা পিঁপড়েও ঢুকতে পারবে না, তুমি নিশ্চিন্তে থাকো। বলেই স্বামীর ডাকে সাড়া দিয়ে হন্তদন্ত করে দৌড়ে গেলেন শায়লা। দূর থেকে এই দৃশ্য দেখে রুলি জ্বলে উঠল। সে মুখ ভার করে রেহেনুমার সামনে এসে বলে উঠল, জিনিসগুলো তো আমার ঘরেও রাখতে পারতে বড় আপা। আমার চাইতে শায়লা তোমার আপন হলো। রেহেনুমা কিয়ত্তক্ষণ নিশ্চুপ রইলেন। এরপর ভারী গলায় জবাব দিলেন, এই বাড়িতে সবচেয়ে দায়িত্বজ্ঞান সম্পূর্ণ মানুষ শায়লা। স্বয়ং দেওয়ান সাহেব বাড়ির টাকা পয়সা সোনাদানা তার কাছে জমা রাখেন, কারণ সেগুলো সুরক্ষিত থাকে তার কাছে। আমরা সেভাবেই মেনে আসছি বহু বছর ধরে। আজ হঠাৎ এমন কথা কেন? রুলি বুঝতে পারলেন শায়লার কথা বলাতে তার বড় বোন রাগান্বিত হলেন তার উপর, কিন্তু তাতে বিশেষ পাত্তা দিল না রুলি। তিনি কথার মোড় ঘুরিয়ে রুলি বলে উঠলেন, বিশ্বাস করছো করো, তাতে আমার কোনো আপত্তি নেই। ওনাকে আমিও শ্রদ্ধা করি, কিন্তু কদিন ধরে তোমাদের বাড়িতে এসে যা দেখছি তাতে। কি দেখছিস? ফট করে শুধালেন রেহেনুমা। শায়লা আপা অত ভালো মানুষ মোটেও নয়, যথেষ্ট চতুর আর বুদ্ধিমতী। ঘটে বেশ কুটিল বুদ্ধি। সাবধানে থেকো আপা, পরে না সব লুটে নেয়। ব্যস্ততার অন্তিম মুহূর্তে রুলির এসব কথায় রাগ হলো প্রচুর রেহেনুমার। তার ইচ্ছে হলো রুলিকে ধমকে গালাগাল করতে, কিন্তু বড় ছেলের বিয়েতে কোনো ঝামেলা চান না তিনি। রনটাও যথেষ্ট বদমেজাজি। হুট করে কোথা থেকে এসে শায়লা সম্পর্কে এসব কথা শুনলে অপমান অপদস্থ করে রুলিকে বাড়ি থেকে বের করে দিতে এক মুহূর্ত বিলম্ব করবে না। আর যদি দেওয়ান মির্জার কানে কোনোভাবে এসব কুকথা যায় তবে রুলি কোনোদিনও আর এই বাড়িতে আসতে পারবে না। রেহেনুমা নিজের ভাবনা ফেলে ব্যস্ততা দেখিয়ে বললেন, শায়লা যথেষ্ট জ্ঞানী আর ভালো একজন মানুষ। আমি তোর সাথে পরে কথা বলবো রুলি। একটু পর বরযাত্রী চলে আসবে, আমার কাজ আছে। কাজ তো করবেই, তবে শায়লা আপা আর তার মেয়ের থেকে ছোট ছেলেকে দূরে রেখো। মৌনতা কিন্তু ঢলে পড়ছে। এবার ধমকে উঠলেন রেহেনু। মুখ সামলে কথা বলো রুলি। যাকে নিয়ে এসব বলছিস সে এই বাড়ির আদরের মধ্যমণি। নিজের সন্তানের মতো ভালোবাসি ওকে আমি। আমার কাছে রৌন সৌম্য যা, মৌনতাও তাই। ওর বিষয়ে আর একটা কথাও বাজে বললে আমি ভুলে যাব তুই আমার বোন। বিয়ে খেতে এসেছিস, খেয়ে বউ দেখে চলে যাবি। শায়লা বা মৌনতাকে নিয়ে তোর মাথা ঘামানোর প্রয়োজন নেই।
বলেই নাকের ডগায় রাগ জমিয়ে লম্বা পায়ে চলে গেলেন রেহেনুমা। বোনের কাছে বিশেষ সুবিধা করতে না পেরে বোন জামাইকে গুটি হিসাবে ঠিক করলেন রুলি। এরপর মুখ কালো করে সেখান থেকে প্রস্থান নিল। শায়লার কেনা ফ্লোরাল প্রিন্টের সুন্দর জর্জেট আনারকলিখানা বিছানায় রেখে গোসলে ঢুকল মৌনতা। ঘরের দরজা খুলেই রাখল। তার ঘরের ড্রেসিং টেবিলে সিমি, তুবা আরও অনেকে এসে সেজে যাচ্ছে। দরজা বন্ধ করলে ব্যামানান দেখাবে। মৌনতা গোসল শেষ করে ঘরে এসে দেখল কেউ নেই, তাই দরজা আটকে গায়ের সুতি জামা হাতে নিয়ে সেই জামা হাতে নিল। এমন সময় বেলকনি থেকে ঘরে ঢুকল কেউ। মৌনতা ধাতস্থ হয়ে পেছন ফিরে আগত মানবকে দেখেই বিস্ফারিত চোখে দাঁড়িয়ে রইল। চিৎকার করার আগেই রন দৌড়ে চেপে ধরল মৌনতা ভেজা মুখ। এরপর হিস হিস নিস্পৃহ গলায় বলে উঠল,